দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা সমসাময়িক অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি এবং 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সাবেক সভাপতি এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী আমাদের আজকের অতিথি। আপনারা জানেন যে বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে ফিকির বড় একটা ভূমিকা রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই আমরা এই সূচকটায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছি। এবারের বাজেটে আসলে কোন ধরনের ইন্ডিকেশন দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তার কাছ থেকে শুনবে। একই সাথে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও তিনি নিশ্চয়ই আমাদেরকে তার অভিজ্ঞতার কথা শোনাবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। আমি যেটা বলছিলাম যে বাজেট ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের যারা সংগঠন বা বিনিয়োগকারী সবারই একটা আগ্রহ থাকে, যেহেতু বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটু আমরা বলবো যে নেতিবাচক অবস্থায় আমরা আছি, এইটা টানার ক্ষেত্রে কতটা পদক্ষেপ আপনি দেখতে পেলেন এই বাজেটে? একটা কথা বলতে হয়, এই বাজেটে অনেকগুলো ইতিবাচক জিনিসও ঘটেছে। যেমন অনেকগুলো ট্যাক্সের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ওনারা প্রসপেক্টিভ করেছেন। তারপরে কমিশনারকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে অনেকগুলো ইনডাইরেক্ট ট্যাক্সেসের ক্ষেত্রে, ইনঅ্যাডমিসিবল ট্যাক্সেসের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি যে অনেকখানি মানে ওনারা পরিবর্তন এনেছেন, যেগুলো আমার মনে হয় ইতিবাচক পরিবর্তন আমি মনে করি। একই সঙ্গে যেমন আমি যদি ধরি যে কর্পোরেট ট্যাক্স রেট কমেছে ফর দ্য নন লিস্টেড কোম্পানি, যে কোনো কোম্পানির জন্য অ্যারাউন্ড 2.5%। এটা খুবই একটা আমি বলবো ওয়েলকামিং একটা জিনিস, যে সময় উপযোগী আমার মনে হয়। যেটা তাতে করে আমার ধারণা হচ্ছে যে ট্যাক্স নেটটা বাড়বে। তো যাদের থেকে আমি কমালাম তাহলে তো আমার ট্যাক্স কমেই যাবে না, তাহলে আমরা একই সঙ্গে আমাদের চেষ্টা করতে হবে আমাদের ট্যাক্স নেটটা যেন বাড়ে, আরও অনেকেই যেন উৎসাহিত হয় এই কর্পোরেট ট্যাক্সটা দিতে। তবে আমি যদি বলি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, তাহলে সেক্ষেত্রে একটা সেকশন 159-এর আমাদের একটা পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা আমি মনে করব এটা আমাদের দেশের একটা ক্রেডিবিলিটিকে একটা কি বলবো, আমাদের একটা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় দাঁড়িয়ে নিয়ে আসছে। সেটা বলছে একটা সেকশন 159-এর একটা এসআরওতে হয়েছে যে 6-তে, যে যাদের অলরেডি যারা কোম্পানি আছে তারা যদি ওখানে একটা ইউনিট বা প্রোডাকশন ফেসিলিটি করেন, তাহলে কিন্তু ওনাদের আমরা যখন যারা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি থেকে জায়গা নিয়েছিলেন তাদের প্রসপেক্টাসে বলা হয়েছিল যে তারা দে উইল বি এন্টাইটেল টু কর্পোরেট ট্যাক্স রিবেট। এটা একটা প্রোগ্রেসিভলি কমানো 10 বছরের জন্য একটা বেনিফিট দেওয়া হয়েছিল। তারপরে মেশিনারির ক্ষেত্রে দেখা গেল যে আমরা জিরো ট্যাক্সে আনতে পারবো। একটা কন্ডিশন ছিল যে ইট হ্যাজ টু বি, যে নতুন লোক নিতে হবে, লোকগুলি ট্রান্সফার করার জন্য পুরনো মেশিন আনা যাবে না। দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন। পরে দেখা গেল, এইবারে যেটা দেখা গেল যে যাদের বাইরে, মানে ইকোনমিক জোনের বাইরে যাদের প্রতিষ্ঠান আছে, সে যদি একই প্রতিষ্ঠান হয় তারা ওই রেয়ারটা পাবেন না। অ্যাট দ্য সেম টাইম যারা প্রাইভেট সেক্টর, অনেকগুলো আমাদের ইকোনমিক জোন আছে তাতে গভর্নমেন্টের না, কিন্তু তারা প্রাইভেট সেক্টর, তারাও ইকোনমিক জোন আন্ডারে কাজ করছেন, তাদের যারা বিদেশি বিনিয়োগ এনেছেন তারাও আবার এটা পাবেন না। তাহলে তো ওনারা তো ইনভেস্টমেন্টে এনেছেন যে ওনারা ট্যাক্স রিবেট পাবেন বলে। এটার ক্ষেত্রে আমার মনে হয় যে এফডিআইটা, যেমন আমরা বাংলাদেশে বলছি আমাদের রিজার্ভের অবস্থা এখন লো, তাহলে আমরা কি করতে পারি? আমরা রেমিটেন্স আনতে পারি, আমরা এক্সপোর্টটা বাড়াতে পারি, আমরা এফডিআই আনতে পারি। এখন আমাদের সঙ্গে যেটা দেখবো সেটা আমাদের সঙ্গে যারা কম্পিটিশন করছে, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের নাগরিক, সুতরাং আমার সবসময় প্রেফারেন্স থাকবে বাংলাদেশিরা। কিন্তু যে ইনভেস্টার হি ইজ কামিং ফ্রম অ্যাব্রড, তার কাছে হচ্ছে যে ইটস লাইক এ লুকিং অ্যাট দ্য মার্কেট। বাংলাদেশ ইজ ওয়ান মার্কেট, ইন্ডিয়া ইজ এ বিগ মার্কেট, এবং ভিয়েতনাম, এনি আদার কান্ট্রিজ ফর দ্যাট ম্যাটার। তাহলে ওখানে বিনিয়োগ সুবিধাটা কি দেওয়া হচ্ছে, ভিসাভিস বাংলাদেশকে কি সুবিধা দেওয়া হচ্ছে, তারা কম্পেয়ার করবেন। তাহলে এবং আমি যেটা দিয়েছি সেটাও আবার উইথড্র করে নিচ্ছি। তাহলে এটা একটা সোভারেন, যদি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বলে আমি তোমাকে প্রসপেক্টাস এটা বললাম, কিন্তু আমি 5 বছর 2018 সালে যারা জায়গা কিনেছি আমরা, বা যারা মানে প্রাইভেট সেক্টরে যারা ডেভেলপ করেছেন, তাহলে হঠাৎ করে এসে 2024 সালে এসে তখন এটা হয়ে যাবে ইটস অ্যাকচুয়ালি প্ল্যানিং এর ক্ষেত্রে বড় একটা ধাক্কা নিশ্চয়ই, কান্ট্রির একটা ক্রেডিবিলিটির প্রশ্ন আসবে। এবং এটাতে করবে কি যে আমাদের ক্রেডিবিলিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি যতই সুবিধা দিই না কেন, তখন বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি দ্য প্রেফার্ড
ডেস্টিনেশন ফর ফর ইনভেস্টমেন্ট। এফডিআই। আমি একটু পেছনে যদি যেতে চাই, গেল 10 বছরের বিশ্লেষণে কিন্তু আমাদের প্রতি বছর ক্যালেন্ডার ইয়ার হিসাব করলে এফডিআই $3-3.5 বিলিয়ন মধ্যে আটকে আছে। তো এইখানে আসলে আমাদের কোন ধরনের সংস্কারগুলো করার দরকার ছিল বলে মনে হয়, যদি আমি এটাকে ডাবল ট্রিপল করতে চাই? একটা তো টার্গেট ছিলই আমার। আমরা তো এখন দেখছি অটো ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করছে। আমাদের এখন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে হবে, আমাদের আইটি কোম্পানির দিকে যেতে হবে। আমাদের শুধু ডোমেস্টিক কনজাম্পশন, আমাদের 36 মিলিয়ন মিডল ক্লাস আছে, শুধু ডোমেস্টিক কনজাম্পশনও থাকবে, এক্সপোর্টও থাকবে। সুতরাং চায়না প্লাস ওয়ান থিওরিতে যত ইন্ডাস্ট্রি আছে, বিট একটা আমি দেখেছি যে আইটি, তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যালস, তারপরে হচ্ছে লেদার, এসব ইন্ডাস্ট্রি ছাড়াও আনকনভেনশনাল ইন্ডাস্ট্রি তো আমরা যেতে পারি। কারণ আমাদেরকে এখানে দেখানো হবে যে আমরা আসলে ইভেন একটা কসমেটিক ইন্ডাস্ট্রিও আসতে পারে, তাই না? ফর দ্যাট ম্যাটার যে কোনো ইন্ডাস্ট্রি ইজ ওয়েলকাম, কারণ আমাদের একটা 2.2 মিলিয়ন পিপল এভরি ইয়ার দে আর কামিং টু দ্য এমপ্লয়মেন্ট জব মার্কেট। সুতরাং তারা ইজ ভেরি মাচ ট্রেনেবল। সুতরাং যেখানে ধরুন কম্বোডিয়ার মতো জায়গায় ওরা কিন্তু ম্যান পাওয়ার পাবে না, কিন্তু আমাদের এই জিনিসটা আছে। বাট ওনলি ম্যান পাওয়ার দিয়ে তো আর হবে না। আমরা ইকোনমিজিং করেছি, দ্যাটস এ বিগ স্টেপ। কারণ সুতরাং অথেন্টিসিটি অফ দ্য ল্যান্ড নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তাদের সঙ্গে দেখতে হবে যে আমার কম্পিটিং কান্ট্রির সঙ্গে আমার বেঞ্চমার্কিংটা ঠিক হচ্ছে সেই কিনা। জায়গাটা আমি একটু পরিষ্কার করব আপনার মাধ্যমে, যে আসলে তারা কম্পেয়ার করে কি বুঝতে পারেন। আমি যদি ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া বা আমার কম্পিটিটিভ যারা কান্ট্রি, তাদের ওখানে কি আছে যে কারণে ইনভেস্টমেন্টটা যায় আমার এখানে আসে, একজন ইনভেস্টার যখন কম্পেয়ার করেন কোন কোন বেঞ্চমার্কগুলো তারা দেখেন, এবং আমরা আসলে আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো থেকে কোথায় পিছিয়ে রয়েছি বলে মনে হয়? আমি যদি মনে করি ইন্ডিয়াকে যদি বেঞ্চমার্কিং করি, দ্যাটস গোয়িং টু বি হিউজ ডিফারেন্স। কারণ ওরা একটা স্টেট আরেকটা স্টেটের সঙ্গে কম্পিট করছে। যেমন ওরা কোনো স্টেটে কিন্তু কর্পোরেট ট্যাক্সের সঙ্গে জিএসটি, যেখানে ইকুইভ্যালেন্ট টু আমাদের দেশে হচ্ছে ভিএটি, ওটাও মওকুফ করে দিচ্ছে। ইলেকট্রিসিটি এবং গ্যাসে ওরা সাবসিডি দিচ্ছে। কোনো স্টেটে ফিমেল অ্যান্ড মেল এমপ্লয়মেন্ট রেশিওতেও ওদের কিছু রেয়াত আছে। সুতরাং ইন্ডিয়া বাদ দিয়েও যদি আমি অন্য দেশের সঙ্গে যদি দেখি, সেখানেও দেখা যাবে যে আমাদের দেশে সেটা হচ্ছে আমরা শুধু কর্পোরেট ট্যাক্সটাই আমরা রেয়াত দিচ্ছি। আবার সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। আবার একই সঙ্গে দেখা যাবে যে আমি ভ্যাটের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা বলা যায় যে যেসব অলরেডি ইন্ডাস্ট্রি আছে তাদের জন্য তো দুই রকম ভ্যাট হতে পারে না। ওখানে গেলে ভ্যাট পাবে না, আর অন্য জায়গায় হলে ভ্যাট পাবে, সেটার একটা সাজুজ্য আনা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে আমাদের ক্ষেত্রে যেটা ইলেকট্রিসিটি নিয়ে আমাদের দেশে যেটা দেখা দিয়েছে যে ইউটিলিটির ক্ষেত্রে আমার একটা সারচার্জ দেওয়া হচ্ছে। বাট আমার জানা মতে একটা ল আছে যে আমি ইলেকট্রিসিটি কস্ট ইজ অ্যাপ্লিকেবল ইকুয়াল ফর এভরিবডি। যদি কমার্শিয়াল একটা রেট হয়, সবার জন্য একই রেট হবে। তাহলে দেখা যাবে আমি যদি ইপিজেডের ভেতরে যদি আমি ফ্যাক্টরি করি, তাহলে আমার ইলেকট্রিসিটি কস্ট যদি হাই হয়, তাহলে আমার রেকারেন্ট কস্ট ইজ গোয়িং টু বি হায়ার, আমাদের পিইউসি ইজ গোয়িং টু বি হায়ার। সেই ক্ষেত্রেও আমার মনে হয় যে এটা জরুরিভাবে এটা দেখা উচিত আমাদের সরকারের। এবং আমি শুধু বলবো যে ভারতের সঙ্গে শুধু না, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার সঙ্গেও আমাদের দেখা উচিত। তবে এখানে আমাদের রাজস্ব আদায়টাই সবচেয়ে বড় চিন্তার বিষয় হবে, নাকি আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন? আমাদের একটা জায়গায় কিন্তু আমাদের ঠিক করতে হবে যে আমরা যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, যদি 10 বিলিয়ন 8 বিলিয়ন এরকম ডলার নিয়ে আসতে পারি, ভিয়েতনাম হয়তো 15 বিলিয়ন ডলার আনছে, আমরা যদি তাই আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমার অনেক বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে, আমার লোকজন টেকনিক্যালি সাউন্ড হচ্ছে, আমার লোকজন তখন অটোমেটিক্যালি আই উইল ক্রিয়েট ফ্রম পুয়ার টু দ্য লোয়ার মিডল ক্লাস টু আপার মিডল ক্লাস। তাহলে আমার কনজামশনটা অনেক বেড়ে যাবে। দেন সেই কনজামশন যদি বেড়ে যায়, তাদের কাছ থেকেও কিন্তু আমি পার্সোনাল ট্যাক্স আমি আদায় করতে পারি। না, এই যে 10-12 বছরে আমাদের এইসব খাতে সংস্কার যে হয়নি তা কিন্তু না। ইকোনমিক জোনস, এটা দৃশ্যমান একটা বিষয় হয়েছে। পলিসিগত অনেক চেঞ্জ আসছে, কিন্তু ইনভেস্টমেন্টের অঙ্ক যখন আমরা হিসাব করি, তখন ওই উল্লম্ফনটা কেন হচ্ছে না? ইনভেস্টররা আসলে বাংলাদেশকে ঘিরে এমন কোনো নেতিবাচক বিষয় ভেবে বসে আছেন যে তারা দেখছেন বা করবেন না, এরকম কোনো বিষয় ঘটছে কিনা? আসলে আমাদের ট্যাক্স পলিসি এবং সবগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল হওয়া উচিত। এবং আমরা একটা বড় সুবিধা দিচ্ছি যে 100% রিপার্টিশন অফ দ্য ডিভিডেন্ড। এটা অনেক দেশে দেয় না, এটাও কিন্তু বড় সুবিধা। সুতরাং আমাদের একটা নেতিবাচক যে একটা আমরা ইমেজ আমাদের হয়েছে, সেটাকে আমাদের আমাদের নিয়ে অনেক কাজ করতে হবে। এবং কাদেরকে নিয়ে আমরা ব্র্যান্ডিংয়ে কাজ করব? যারা আসলে ইনভেস্টর,
নট রিয়েলি। ধর আমরা গেলাম কোথাও, যাদের সঙ্গে কথা বললাম তারা হয়তো দেখা গেলো যে ওখানকার আমলাতন্ত্রের সঙ্গে আমরা কথা বলছি না, আমার চেম্বারের সঙ্গে কথা বলতে হবে, চেম্বার টু চেম্বার ডিসকাশন করতে হবে, এবং আমাদের যেই পলিসিগুলো আছে সেগুলোকে কনসিস্টেন্ট রাখতে হবে। আমাদের প্রেডিক্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলবো সেটা আগামী 10 বছরের জন্য মাথায় রেখে ইনভেস্টমেন্ট আসবে। সুতরাং ওই জায়গায় আমরা কনফিডেন্সটা রাখতে পারছি কি না এটা একটা ভাবার বিষয়। এবারে যে বাজেটে যেটা তুলে নেওয়া হলো, আশা করি সরকার এটা, আমার মনে হয় যে এটা আমরা সবাই বলছি এই জিনিসটা থাকবে না, কারণ এটা একটা চরম একটা নেগেটিভ একটা নিউজ দেবে। এই ধরনের জিনিসগুলো করলে আমার মনে হয় বাংলাদেশ তো নিজের চেষ্টায় এতটুকু এসছে, তাই না? আমাদের অর্জন অনেক, কিন্তু আমাদের সেই অর্জনকে আরও এগিয়ে নিতে গেলে আমাদের অফকোর্স আমরা যেটা দেখছি যে বাংলাদেশে প্রায় 2 বছর হলো চড়া একটা ইনফ্লেশন যাচ্ছে। স্বাভাবিকভাবেই যারা দেশীয় উদ্যোক্তা আছেন এবং বাইরের ইনভেস্টর সবারই কিছু না কিছু সমস্যা হচ্ছে। ডলারের একটা ক্রাইসিস রয়েছে, ডিভ্যালুয়েশনের একটা চাপ সবার কাছে রয়েছে। এইটা আসলে সামলে নিয়ে আগামী দিনগুলোতে আমরা কিভাবে পরিকল্পনা করব? চড়া ইনফ্লেশন দীর্ঘদিন ধরে, ডলারের চড়া মূল্য অর্থাৎ টাকার ডিভ্যালুয়েশন এবং আরও কিছু সংকট অর্থনীতিতে রয়েছে, ডলারের সংকট একটা বড় বিষয়। এইগুলো সামলে আসলে বিনিয়োগকারীরা সামনের দিনে বিনিয়োগ করার চিন্তা কিভাবে করছেন? কারণ আমরা যেটা জানি যে ফরেন ইনভেস্টর যারা, তাদের মুনাফা দেশে ফিরিয়ে নিতে এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, রিইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তারা কিছু কিছু ক্রাইসিসে পড়ছেন। আপনার অভিজ্ঞতাটা যদি একটু শুনতে। গত বছরের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমি বলবো যে অবস্থার মানে ডলার প্রাপ্তি ফর এলসি ওপেনিং অফ র মেটেরিয়ালস কিংবা ক্যাপিটাল মেশিনারি আস্তে আস্তে কিন্তু অনেকটা বেটার হয়েছে। এখন ডলারের রেট যেটা ঊর্ধ্বগতি, সেটা আমার মনে হয় যে আমাদের আস্তে আস্তে করে ওটা মেনে নিতে হবে। মেনে নিয়ে আমাদেরকে ইনফ্লেশনটা যেটা হচ্ছে, বাজেটে দেখানো হচ্ছে যে ইনফ্লেশন উইল কাম ডাউন টু 6.5%। তবে আমি তার অর্থনীতিবিদ না, আমি ধরে নিচ্ছি যে এটা যদি হয় কোনোভাবে সরকার এটা আনতে পারে, তাহলে এটা একটা ওয়েলকাম রিলিফ ফর এভরিবডি। আমাদের জনগণ থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবার জন্যই এটা একটা ভালো জিনিস। আর তবে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট যারা করার, ইররেসপেক্টিভ অফ তাদের যদি ক্যাপিটাল আমার মনে হয় যে এক্সপানশন হবে, তারা কিন্তু করেই যাবে। হয়তো একটু ধীর গতি হবে কিন্তু করেই যাবে। তবে এই ক্ষেত্রে আমার শুধু একটা বলার কথা যে আমরা যেন এমন কোনো সিদ্ধান্ত না নিই যে সিদ্ধান্তটা আমরা আগে পূর্বে নিয়েছিলাম যে আমরা এইসব ফিসক্যাল পলিসি নিয়ে আমরা ইনভেস্টমেন্ট করছি, হঠাৎ করে যেন এই চেঞ্জগুলো না হয়। তাতে করে দেখা যাবে যে ইনভেস্টাররা কিন্তু আনসার্টেন হয়ে যায়, তখন আমাদের ইনভেস্টমেন্টগুলো একটু গতিটাও কমে যায়। তবে আমি হোপফুল যে এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমরা একটা ক্রান্তিকালীন সময় কাটাচ্ছি। তার সঙ্গে আমাদের একটা জিনিস আছে যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের খরচ কিন্তু আমাদের অ্যাকচুয়াল খরচ না, ইট হ্যাজ গট আদার রেমিফিকেশনস। দেখা যায় যে আমাদের কস্ট যদি অ্যাকচুয়াল কস্ট যদি এক্স হয়, আমার বিভিন্ন কারণে আমার এটা X+10 হয়ে যাচ্ছে, X+100 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি দুর্নীতিটাকেও দমন করতে পারি, তাহলেও দেখা যাবে যে দিস ইজ গোয়িং টু বি এ সার্টেন পার্সেন্টেজ অফ জিডিপি, এবং সেটাও কিন্তু একটা ওয়েলকাম চেঞ্জ হবে বাংলাদেশের জন্য। এবং সরকার যেহেতু এই ব্যাপারে সিরিয়াস, আমার মনে হয় ইফ উই ক্যান কন্ট্রোল দিস, বাংলাদেশকে অবশ্যই কেউ থামিয়ে রাখতে পারবে না। না, আপনি একটু আগে বলছিলেন যে ট্যাক্স নেটটা হয়তো সরকার বাড়াবে। সরকারের এই ঘোষণা কিন্তু অনেক আগে থেকেই, আমরা ট্যাক্স নেটটা বাড়াতে চাই। এখানে আসলে কিভাবে আগানো যায়, আপনি উদ্যোক্তা হিসেবে কি মনে করেন? আমি দেখেছি যে ওনাদের একটা দেখলাম যে পার্সেন্টেজের ক্ষেত্রে ওনারা ভ্যাটের ক্ষেত্রে 1% 37% করেছেন, কিংবা এনবিআরের ট্যাক্সের ক্ষেত্রে 1% বাড়িয়েছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে ওনাদের ইচ্ছা আছে ট্যাক্স নেটের পার্সেন্টেজ বাড়ানো, এবং সেটা যদি হয় যে নেট বাড়িয়ে, আর নেট বাড়ানো যায় কী করে সেটা মনে হয় এনবিআর অথরিটি ভালো বলতে পারবেন। আমাদের কাছে সবার, আমি ভারতে যেটা দেখেছি সেটা হচ্ছে আধার কার্ডের মধ্যে লট অফ ইনফরমেশনস আর স্টোর্ড অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। সুতরাং আমার মনে হয় যে আমরা যখন একটা ট্যাক্স ইম্পোজ করি, তখন আমরা 0 থেকে 5 থেকে 10 মাল্টিপল অফ 5 করে যাই। সহনীয় পর্যায়ে আমি 2% দিয়ে আমি একটা বিরাট ট্যাক্স নেট তৈরি করি। যারা উপজেলা লেভেলে আছেন তাদেরকেও বলি, এবং তাদের যে এনবিআর সম্বন্ধে ভীতি যে আমি যদি এক্সপোজ টু ট্যাক্স হয়ে যাই তাহলে মেবি আমার অনেক ধরনের সমস্যা হবে, এই যে একটা পারসেপশন, এটাকে আমাদের দূর করতে হবে। এটা হয়তো একটা পারসেপশন, নট রিয়ালিটি, বাট আমাদেরকে এটা যে কোনোভাবে এটা এনবিআর এবং আমরা সকলে মিলেই বলতে পারি
আমরা বারবার বলি এটা মাল্টিপল অফ যেন 5 না হয়, এটা যেন সহনীয় পর্যায়ে ট্যাক্স আমরা নেট বাড়াবো এবং সকলকে উৎসাহিত করব কেন আমাদের ট্যাক্সটা দরকার বাংলাদেশে। এত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের ইন্টারনাল রেভিনিউ তো বাড়তেই হবে। সুতরাং যারা ট্যাক্স দিচ্ছে উই ক্যান নট বি ট্যাক্সিং দ্য মোর। ট্যাক্স অথরিটি সংস্কারের ব্যাপারেও আপনাদের দীর্ঘদিনের দাবি দেওয়া রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, চাহিদাও রয়েছে। এখন আসলে কোন ধরনের সংস্কার দরকার বলে মনে হয় আপনার? এই ক্ষেত্রে আমরা বলবো যে এবার তো কমিশনারকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার একমাত্র পরিবর্তন আনার একমাত্র উপায় হচ্ছে অটোমেশন। If we can make things, if we can make things automated 100% and one investor is having one unique ID, তাহলে তার ব্যাংক ব্যালেন্স, তার সব, এটা ব্যক্তির ক্ষেত্রে, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই সহজভাবে নিরূপণ করা যায়। সুতরাং এটা আমাদের পাশের দেশ করে দেখেছে, আমরাও সেটা করতে পারি এবং এটার একমাত্র আইটির সাহায্য ছাড়া, আমরা বলছি স্মার্ট বাংলাদেশের কথা, সুতরাং এনবিআর কুড বি দ্য স্টার্টিং পয়েন্ট। না, আমাদের এখন যদি আমরা মনে করি যে আগামী অর্থ বছরটা 2024-25 সেটা পুরোপুরি বিনিয়োগ বান্ধব করে তুলব, ব্যবসা বান্ধব করে তুলব এবং বিদেশি বিনিয়োগ বান্ধব করে তুলব, কি প্রত্যাশা করেন? তাহলে আমাদের ইমিডিয়েটলি যেটা ওই সেকশনটা এসছে এসআরও, ওটাকে আমাদের তো উইথড্র করতেই হবে। কারণ তাদেরকে আমরা বলেছি, যারা ইনভেস্টার তাদের সবাইকে বলেছি তোমরা কর্পোরেট ট্যাক্সের রেয়াত পাবে। তার সঙ্গে আমাদের যে ইলেকট্রিসিটি গ্যাসের উপর যে একটা সারচার্জ, সেটা আমাদেরকে অবশ্যই আমাদের করতে হবে। এবং আমাদের মনে হয় যে আর আমরা সবগুলো 100টা আমরা একসঙ্গে না করে, আমরা লেট আস শোকেস 1 or 2 সাকসেসফুল ইকোনমিক জোন যেখানে অনেক ইনভেস্টার আসছে, অ্যান্ড লেট আস শোকেস টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে এখানে এতগুলো ইন্ডাস্ট্রি কাজ করছে উইদাউট এনি প্রবলেম in terms of utilities, in terms of actually manpower, in terms of repatriation, in terms of also bureaucracy. তাহলে দেখা যাবে যে we can create a model, an economic zone and showcase to the rest of the world. এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে with our success, with our knowledge, আর বাংলাদেশের যে মানুষদের রিজিলিয়েন্ট একটা নেচার এবং এন্টারপ্রেনিয়ার নেচার, তাতে করে আমরা অবশ্যই এটা দ্যাট ইজ গোয়িং টু দ্য স্টার্টিং পয়েন্ট। নেক্সট ইয়ার ক্যান নট বি, আমার মনে হয় না মিরাকুলাসলি কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে, শুরুটা হতে পারে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি রয়েছে তাদের থেকে আমরা পিছিয়ে রয়েছি, এই হিসাবটাই সবসময় করি। আমরা যদি এগিয়ে যেতে চাই, সেই সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা তো অনেকখানি। আমাদের কোভিডের আগ পর্যন্ত তো আমরা ওইভাবেই যাচ্ছিলাম, তাই না? অবশ্যই আমাদের সম্ভাবনা, আমরা 7%, আমরা আশা করছিলাম এটা 8% যাবে। তারপরে কোভিডের পরে আমরা এক্সটার্নাল ফ্যাক্টর, যেটা পেট্রোলিয়ামের প্রাইস আসলো, আমাদের রিজার্ভ দ্যাট কুড নট বি সাস্টেন। এখানেও দেখা যাবে যে আমাদের পলিসিগত কারণে আমাদের পাওয়ারটা ছিল অনলি ফসিল ফুয়েল বেসড। যদি আমরা পাওয়ারটাকে যদি চিন্তা করে যদি আমরা ডাইভার্সিফাই করতে পারতাম, যদি নিউক্লিয়ার পাওয়ার, যেটা সরকার এখন হাতে নিয়েছে, সুতরাং ওইটাতেই আমরা কিন্তু পিছিয়ে গেছি। সো আমার মনে হয় আমরা ধরে নিই যে শক্ত করে যে আমরা হাল ছেড়ে দেব না, আমাদের সরকার আমাদের সঙ্গে আছেন এবং আমাদের কথা শুনছেন। এটাও একটা বড় ব্যাপার যে আমাদের একটা আলোচনার পথ খোলা আছে এবং ওনারাও কিন্তু যে খোলা মনেই আমাদের কথাগুলি শুনছেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো ব্যবসা বান্ধব করার জন্য ব্যবসায়ীদেরকে বিশ্বাস করারও একটা বিষয় আছে। ডাক্তার কমিউনিটিতে ভালো ডাক্তার থাকতে পারে, খারাপ ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং কমিউনিটি ভালো ডাক্তার, কিন্তু ব্যবসা অ্যাজ এ হোল যারা ব্যবসায়িক তারা সবাই ট্যাক্স ফাঁকি দেয়, এই চিন্তাটা কিন্তু ঠিক না। সুতরাং সেই খোলা মন রেখেই আমাদের সঙ্গে সরকারের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা যেন একটা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, এরকম পরিবেশ যেন আমরা সৃষ্টি করতে পারি। নিশ্চয়ই, আমরাও সেই প্রত্যাশা করে অনেক ধন্যবাদ। আমরা আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। তোমাকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, দর্শকেও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।